ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কি তরুণরা বিজেপির সম্ভাব্য প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়? একদম ঠিক। 3 সংখ্যার নিচে নামবে। তৃণমূল আবার কারা? কালীঘাটে উল্টো দিকে ভাইপো বসলো, জগন্নাথ মন্দিরে উনি বসলেন বাটি নিয়ে। এছাড়া কোনো রাস্তা নেই। ওপর দিকে তাকিয়ে থুতু ফেলবে তো নিজের গায়ে এসে পড়বে। দেখুন, কোরআন হাজার কণ্ঠে, লক্ষ কণ্ঠে, এই নিয়ে কোনো বিতর্ক থাকা উচিত নয়। গীতা লক্ষ কণ্ঠে, 5 লক্ষ কণ্ঠে, এই নিয়েও বিতর্ক থাকা উচিত নয়। এগুলোর কোনোটাই কম্পিটিটিভ হওয়া উচিত নয়। হ্যাঁ, যেটা মুশকিল হচ্ছে যে আপনি আপনার 1 লাখ হয়নি, ঠিক আছে। হ্যাঁ, যখন আপনি বলেছিলেন তখনও আপনাকে সম্ভবত আপনি তখনও দিদির দলেই ছিলেন। হ্যাঁ, তো ওটা নিয়ে আমরা ভাবছি না, কিন্তু কোনো কম্পিটিটিভ ভাবে যদি ধর্ম পালন করতে হয় সেখানে ভগবানের থেকে বৈভবটা বড় হয়ে যায়। আমার মনে হয় এটা ঠিক নয়। আর যেভাবে বাবরি মসজিদ, আমার পরিষ্কার বক্তব্য যে বাবরি শব্দটা, হুমায়ুন মসজিদ হোক না, হুমায়ুন সাহেব উনি ওনার বাবার নামে করতে পারেন, ঠাকুর দাদার নামে করতে পারেন, তাতে আমার কোনো আপত্তি নেই। কিন্তু বাবরি মসজিদ করলে এটাতে একটা মানে কোথাও সাম্প্রদায়িকতার সময় বিষ এর মধ্যে লুকিয়ে থাকে, এতে কোনো অস্বীকার করার জায়গা নেই। বাবরি যাত্রার পরিকল্পনা করছেন হুমায়ুন কবির, একদম মুর্শিদাবাদে বাবরি মসজিদ। কেন? জনতা উন্নয়ন পার্টি যাত্রা করতে পারেন তো, কারণ জানেন ওটা চলবে না। চলবে যেটা, সেটা হচ্ছে বাবরি যাত্রা, সেটা জানেন। মমতা ব্যানার্জি আটকাচ্ছেন না কেন বাবরি মসজিদ? কারণ মুখ্যমন্ত্রী জানেন 5ই ফেব্রুয়ারি থেকে 100 গাড়ি দিয়ে বাবরি যাত্রা শুরু হবে। নদিয়ার পলাশী থেকে হুমায়ুন কবিরের নেতৃত্বে এই যাত্রা যাবে। গাড়িতে লোক থাকবে না, শুধু গাড়ি যাবে? জিজ্ঞাসা হচ্ছে গাড়িতে লোক থাকবে। দেখুন, এই হুমায়ুন কবির লোকটাকে মাঝে মাঝে আমার জোকার মনে হয়। কারণ উনি বললেন আমার কোন এর থেকে, আরব থেকে ফরিস্তারা এসে নাকি এসে তারা, তারপর দেখলাম 2-4টে মুখ ঢাকা লোক পরে বেরোলো, সেগুলো মুর্শিদাবাদের ওর পাশের পাড়ার লোক। তারপর বলল আমার এর থেকে চম্বল থেকে না, কোথা থেকে, হায়দ্রাবাদ থেকে ওর সিকিউরিটি গার্ড আসছে। তারপর বেরোলো কি, হায়দ্রাবাদ থেকে তো আসেনি, ডায়মন্ড হারবার থেকে না কোথা থেকে এসছে। হ্যাঁ, এই যে প্রতিদিন, এই যে বললো ওর ব্রিগেড হওয়ার কবে হওয়ার কথা ছিল, ব্রিগেড তো এর মধ্যে হয়ে যাবার কথা ছিল, তো ব্রিগেড কোথায় গেল? ওর কাছে লাখটা কোনো ইস্যুই না, 1 লাখ লোক কোনো ব্যাপার না, সব বলে লাখ লাখ। হ্যাঁ, মানে এই যে ব্যাপারটা হচ্ছে, হ্যাঁ, তো এটা হাস্যকর মজার। 100 গাড়ি যাবে, আপনার কাজ না থাকলে আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে গাড়ি গুনুন। যার লোক থাকবে সে লোক দেখাবে, যার লোক থাকবে না, যার পয়সা থাকবে সে শুধু গাড়ি দেখাবে। এটা এগুলো কোনো কথা না। কোটি কোটি টাকার প্রাপ্য বকেয়া মেটায়নি কেন্দ্র, বঞ্চনার অভিযোগে লোকসভায় স্মরণের অভিষেক বন্দ্যোপাধ্যায়। কোটি কোটি টাকার প্রাপ্য বকেয়া মেটায়নি। শুধু আমি বুঝতে পারি না এরা শুধু এইরকম ভাবে সরব হয় কেন। তথ্য এই নিয়ে তো সরব হতে পারে যে আমি এই টাকার হিসেব দিয়েছিলাম, আমি এত টাকার হিসেব দিয়েছিলাম, আমাদের রাজ্য হিসেব দিয়েছিল, তা সত্ত্বেও টাকা দেওয়া হচ্ছে না। আর প্রথমত সরব হওয়ার কথা তো ওর নয়, সরব হওয়ার কথা ওর পিসিমার। সে পিসিমাই নিয়ে সরব হয় না কেন? এই নিয়ে পিসিমা কোর্টে যায় না কেন? আমার এইগুলো জানতে ইচ্ছে করে যে পিসিমা এই নিয়ে সরাসরি রাজ্য সরকার কোর্টে যায় না কেন? রাজ্য সরকার তো কোর্টে গিয়ে এই প্রশ্নগুলোই তুলতে পারে, খুব ন্যায্য প্রশ্ন, আমার রাজ্যের লোকেরা পায় না। এরা চুরি করে, রাজ্যের সাধারণ মানুষ বঞ্চিত হয়। আর অথচ এরা চুরি করবে না, রাজ্যের মানুষ বঞ্চিত হবে না, এর তো মধ্যবর্তী পন্থা কিছু নেই। মধ্যবর্তী পথ হচ্ছে একমাত্র ভারতীয় জনতা পার্টির সরকার, এছাড়া কোনো এই উপায় নেই। কোটি কোটি টাকা তুমি নেবে, হিসেব দেবে না। আমি আপনাকে বলছি, ধরুন মিড ডে মিল, হ্যাঁ, মিড ডে মিল শিশুদের জন্য কেন্দ্রীয় সরকারের অর্থ সাকুল্যে এটা দেওয়া হয়।
সেখানে মিড ডে মিলে আমরা দেখতে পেলাম বকটুইতে যারা মারা গিয়েছে তাদের 25 লক্ষ টাকা দিয়ে দেওয়া হলো। ও হিসেব কোত্থেকে দেবে? এরপরে আর হিসেব কোত্থেকে দেবে? বকটুইয়ের 5 লাখ করে ক্ষতিপূরণ মিড ডে মিলের টাকা থেকে যখন দেওয়া হয়, তখন তার হিসেব তিনি মেলাবেনটা কেমন করে? মেলাতে পারবেন না তো। সেটা বিজেপির ওয়াশিং মেশিনে সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্তরা লোকসভায় আক্রমণ তৃণমূল বন্দ্যোপাধ্যায়। কি? বিজেপির ওয়াশিং মেশিনে সবথেকে বেশি দুর্নীতিগ্রস্তরা রয়েছে। আর ওদের ধোপার কাছে কি আছে? রাজীব ব্যানার্জি কি ছিল? সব্যসাচী দত্ত কি ছিল? মুকুল রায় কি ছিল? ও কোন ধোপা কাচা কেচে এদেরকে ওরা একদম শুদ্ধ গঙ্গা জল বানিয়ে নিল? আমি এটা জানতে চাই। আজে বাজে কথা বললে হবে না। ওপর দিকে তাকিয়ে থুতু ফেলবে তো নিজের গায়ে এসে পড়বে। বাবুল সুপ্রিয় কোন ম্যাজিকে সতীলক্ষ্মী হয়ে গেল বলতে হবে তো। এসব বাজে কথা বললে হবে। সুপ্রিম কোর্টের নির্দেশের প্রতি ওনার যথেষ্ট শ্রদ্ধা আছে, সেই জন্য সিঙ্গুরের অনিচ্ছক কৃষক সহ সকলকে জমি ফিরিয়ে দিয়েছিলেন সুপ্রিম কোর্টের নির্দেশে। ওই সুপ্রিম কোর্টই রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএমএ কে জমি ফিরিয়ে দিয়েছে? মমতা বন্দ্যোপাধ্যায়। কোথায় জমি ফিরিয়ে দিয়েছে? এরকম মানে এরকম প্রশ্ন তোলা হচ্ছে তো। না না, কোনো জমি চাষিরা পায়নি, তাদের প্রাপ্য জমি তারা পায়নি। কারণ ওখানে জমি ফেরাতে গেলে জমি মানে টাটার হাতে দিতে গেলে তার আগে পয়সা দিতে হবে টাটাদের। হ্যাঁ, এটা নিয়ে মামলা চলছে। উনি কবে সত্যি কথা বলেছেন আজ অব্দি? আজ অব্দি উনি সত্যিটা কবে বলেছেন? তোমার মুশকিলের কথা। দিয়ে নিয়ে যখন প্রশ্ন করা হচ্ছে, মুখ্যমন্ত্রী বলছেন যে সাবজুডিস ম্যাটার কোনো সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল, তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকারি কর্মচারী পাবেন। দেখুন, উনি হাতরাস নিয়ে কথা বলবেন, উনি উন্নাও নিয়ে কথা বলবেন, কিন্তু আপনি ওনাকে অভয়া নিয়ে জিজ্ঞাসা করুন, একই কথা বলবেন। আপনি ওনাকে ডিএ নিয়ে জিজ্ঞাসা করুন, একই কথা বলবেন। কারণ এটা খুব স্বাভাবিক, ওদের কাছে দেওয়ার মতন পয়সা নেই। আরে ওই যে করেছে না দীঘার আপনার মন্দির করেছে, জগন্নাথ মন্দির, তাহলে জগন্নাথ মন্দিরের গেটে গিয়ে ওনাকে বসতে হবে। বা কালীঘাটের বাড়ির উল্টো দিকে ভাইপো বসলো, জগন্নাথ মন্দিরে উনি বসলেন বাটি নিয়ে। এছাড়া কোনো রাস্তা নেই। বিয়েটা দেবে কোত্থেকে? তারপরে এই বছর থেকে আবার 1 এপ্রিল থেকে বেকার ভাতা। হ্যাঁ, আমার ছেলেকে আমি বলেছি তুই নাম লেখা। হ্যাঁ, কি করবে? 1,500 টাকা পাবে, আমারই তো পয়সা, আমারই তো ট্যাক্সের টাকা। হ্যাঁ, তো কেন নেবে না? সবাই নি। এই মুহূর্তে দাঁড়িয়ে সজলদা, কোন দল কোন জায়গায় ঠিক দাঁড়িয়ে রয়েছে সাধারণ মানুষ প্রশ্ন করছে আপনাদের কাছে। কোন দল কোন জায়গা মানে? রাজনৈতিক অবস্থানে কোন দল কোন জায়গায় দাঁড়িয়েছে? তৃণমূলের ভাতা ঘোষণা কি ভোটের আগে তৃণমূলের মাস্টার স্ট্রোক কি সেরিব্রাল স্ট্রোক আমি বলতে পারবো। বারবার এক জিনিস খায় না। ভাতা দিয়ে ভাত হয় না, এটা বাংলার মানুষ বুঝে গিয়েছে। তৃণমূল নেতার ভাতা দিয়ে ভাত হয় না। ভাত চাইলে ভাতা ছাড়তে হবে। আমরা বলেছি ভাতা দেব, ভাতের সাথে ভাতা। আমরা এমনটা বলিনি যে ভাতা দিলে ভাত বন্ধ হয়ে যাবে। রাজ্যের ভাত বন্ধ তো ভাতার জন্য। যুবসাথী প্রকল্প নিয়ে আপনি যখন কথা বলছেন, ঠিক সেই সময় তৃণমূল এক নেতার কথা রীতিমতো ভাইরাল হয়ে গেছে, যেখানে তিনি বলছেন যে গুটকার টাকা তো এবার দিদিই দেবে। গুটখার টাকা দিদি দেবে, বাংলা মদের 28 টাকা দিদি দেবে, তো এর কি বলবো? প্র্যাকটিক্যালি তাই যে একজন বেকারের প্রতিদিনের মূল্য হচ্ছে 50 টাকা। বেচারে আরেকটু যদি হয় মদের দামটা কমিয়ে দিক, আর নয়তো আরেকটু বাড়িয়ে দিক, যাতে সকালে বিকেলে 2টো পাউচ খেয়ে ওর ভেতরের ব্যথাটাও ভুলে থাকতে পারে। এছাড়া আর কোনো রাস্তা নেই। শুভেন্দু অধিকারী বলছেন যে তৃণমূল 100 নিচে নামবে, বিজেপি 100% ঠিক বলছে, একদম ঠিক, একদম ঠিক, একদম ঠিক। 3 সংখ্যার নিচে নামবে তৃণমূল। আবার কারা? অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে এবারে ফাটাফাটি হবে, কিন্তু সত্যি কি তাই হতে চলেছে? ফেটে ফুটে চৌচির হয়ে গেছে ওরা, দেখছেন না? রোজ একবার বঙ্গভবন, একবার সুপ্রিম কোর্ট, একবার কলকাতা, দৌড়েই বেড়াচ্ছে। হ্যাঁ, ফাটাফাটি তো হচ্ছে, দারুণ খেলা হচ্ছে। এসআইআর মমতা বন্দ্যোপাধ্যায়কে কিন্তু উকিল রূপে মানুষের সামনে নিয়ে এলো, আর অভিষেক হ্যাঁ, না না, সে তো বটেই। উচ্চ বংশ, কবির রক্ত শরীরে বইছে, তো সে তার বাড়ির ছেলেরা কবি হবে না?
তারপরে ছেলেটা কি হবে? এটা নিয়ে কোনো প্রশ্ন নেই। জনসংযোগের সময় বিক্ষোভের মুখে অভিযুক্ত গতকাল আবারও ভবানীপুরে এটা কোনোটাই কোনোটাই নয়, বিক্ষোভের মুখে নয়, এটা সাজানো। এটা তো ইচ্ছা করে তৈরি করা হচ্ছে প্রতিটা ক্ষেত্রে। এটা সর্বত্রই। আপনাদের দলের ফ্ল্যাগ পড়ানো ভবানীপুরে ওখানে নাকি উনি ড্যাং ড্যাং করে জিতবেন বলেছেন। ওনার বড় মেয়ে এই বড় বোন ছোট বোনের গল্প, অথচ ফ্ল্যাগ পোড়াতে হচ্ছে। এই নিয়ে আর কিছু বলার এই নেই। মুহূর্তে সব থেকে চর্চিত একটা সংবাদ, ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কি তদন্ত বিজেপির সম্ভাব্য প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়, আমার একটা খবর আছে। আমি জানি না, জানলেও বলতাম না, আমি জানিও না। শেষ একটাই প্রশ্ন করবো, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় কি বিজেপিতে জয়েন করছেন? সুকান্ত মজুমদার এগুলো খুব মানে বিচ্ছিরি কথা আপনাদের। মানে একটি লোক আমাদের সঙ্গে কথা বললে সে বিজেপি হয়ে যাচ্ছে, তৃণমূলের সঙ্গে কথা বললে তৃণমূল হয়ে যাচ্ছে। এই কথাগুলো বোধহয় রাজনৈতিক ভাবে রং ন্যারেটিভ। তিনি পদ্মশ্রী পেয়েছেন, একজন কেন্দ্রীয় মন্ত্রী তার বাড়িতে দেখা করতে গেছেন। হ্যাঁ, তো সেই মানুষটা কি করবে? তার মানে লোকটা বিজেপি হয়ে গেল? এটা কোনো ঠিক কথা। তাহলে অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে। আর চলতে দেওয়া যায় না। আপনারা একটা খেলা চলছে, এটা সুপ্রিম কোর্টের অবজারভেশন যে অবিলম্বে এই দোষারোপের খেলা বন্ধ করতে হবে। জুডিশিয়াল অফিসার নিয়োগ করতে বললো সুপ্রিম কোর্ট হাইকোর্টকে। আমরা ধন্যবাদ জানাই বাংলার মানুষ মহামান্য সুপ্রিম কোর্টের এই নির্দেশকে আমরা ধন্যবাদ জানাই, কারণ এই যে অসহযোগিতা আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করে চলেছেন এসআইআর এর প্রথম দিন থেকে, আজকে আমরা বাংলার মানুষের ভুক্তভোগী হব না। কিন্তু মহামান্য সুপ্রিম কোর্ট এর আগেও অনেক কিছু রায় দিয়েছেন, আজকে ডিএ নিয়েও রায় দিয়েছেন। আপনাদের রায় কি মুখ্যমন্ত্রী মানছেন না। সুতরাং সুপ্রিম কোর্ট এটাকে সুপ্রিম কোর্টের অবমাননা বা আদালতের অবমাননা যদি কোনো দল বা যদি কোনো মুখ্যমন্ত্রী করে, তার কি সাজা হওয়া উচিত নয়? সে কি ভারতীয় ন্যায় সংহিতা, ভারতবর্ষের গণতন্ত্র বা সংবিধানের ওপরে? তাহলে আমরা বাংলার মানুষ আপনাদেরকে, আদালতকে ধন্যবাদ জানানোর সাথে সাথে এটা বলতে চাই যে এই মুখ্যমন্ত্রীকে অ্যারেস্ট করে শাস্তি দেওয়া যাক, শাস্তি দেওয়া হোক। যেভাবে উনি বারবার, একবার নয় বারবার অবমাননা করছেন, শাস্তি দেওয়া উচিত। কিন্তু এবার মুখ্যমন্ত্রী হচ্ছে মমতা judicial বন্দ্যোপাধ্যায় officer। তিনিও তো বারবার এই লজিক্যাল ডিসক্রিপেন্সি নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন, কিন্তু কোথাও গিয়ে কি মমতা বন্দ্যোপাধ্যায়ের যে অভিযোগ তাতে নথি যাচাইয়ের জন্য এই জুডিশিয়াল অফিসার নিয়োগ করা মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগকে কি মান্যতা দিল সুপ্রিম কোর্ট? একেবারেই নয়, কারণ আজকে যে লজিক্যাল ডিসক্রিপেন্সি হয়েছে, লজিক্যাল ডিসক্রিপেন্সি গুলো হয়েছে কি করে? আজকে বিএলওটা কে? রাজ্য সরকারের। আজকে এইআরওটা কে? রাজ্য সরকারের। আজকে ইআরওটা কে? রাজ্য সরকারের। আজকে ডিওটা কে? রাজ্য সরকারের। প্রত্যেকটা অফিসার আপনার। আপনি বারবার তাদেরকে হুমকি দিয়ে, তাদেরকে জোর করে এবং কিছু কিছু মানুষ আপনার চাপে আপনাকে খুশি করার জন্য, আপনার সরকারকে খুশি করার জন্য এই ধরনের যে ভুল ডকুমেন্ট আপলোড করা, খবরের কাগজের কাটিং আপলোড করা হচ্ছে ডকুমেন্ট হিসেবে। 11টা নথি যেটা বলে দিয়েছে ইলেকশন কমিশন, তার বাইরের নথি আপলোড করা হচ্ছে। আর যখন শাস্তি দিতে বলা হচ্ছে আপনি শাস্তি দিচ্ছেন না। যখন ইলেকশন কমিশন শাস্তি দিচ্ছে আপনি বলছেন ওরা ডিমোশন করলে কি হবে, আমি তোমার প্রমোশন করব। শাস্তি তো আপনাকে আগে দেওয়া দরকার মুখ্যমন্ত্রী। সুতরাং জুডিশিয়াল ডিসক্রিপেন্সির কথা আপনি বলেননি, আপনি করিয়েছেন। এর জন্য শাস্তি আমি মানে বাংলার মানুষের হয়ে আদালতকে বলবো আপনার মতো মুখ্যমন্ত্রীকে শাস্তি দেবার জন্য। সুপ্রিম কোর্টের পক্ষ থেকে লজিক্যাল ডিসক্রিপেন্সি মেটানোর জন্য হাইকোর্টের প্রধান বিচারপতিকে নির্দেশ দেওয়া হলো যে বিভিন্ন অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জজ বা প্রাক্তন যারা ডিস্ট্রিক্ট জজ রয়েছেন তাদেরকে জুডিশিয়াল অফিসার হিসেবে নিয়োগ করা। তারা শুনানি করে এই ব্যাপারে সিদ্ধান্ত নেবেন। যা সিদ্ধান্ত নেবেন জুডিশিয়াল অফিসাররা, সেটাই সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত বলে গণ্য হবে, জানালেন বিচারপতি। আমরা এই বিষয়টাকে আমরা শুভেচ্ছা জানাই, আমরা স্বাগত জানাই। আমরা আশা রাখবো যে আজকে যে ঘোটালা বা যে ডকুমেন্ট যেগুলো আপলোড করার বিষয় নয়, যে ধরনের গরমিল করেছে, অনিয়ম করেছে এই সরকার এবং কন্টিনিউয়াসলি করতে চাইছে, আজকে এই ধরনের যারা বিচারপতি রয়েছেন সুপ্রিম কোর্টের নির্দেশে তারা এই কাজটা করুন, যাতে জুডিশিয়াল অফিসার হিসেবে তারা কাজ করতে পারেন এবং যত তাড়াতাড়ি সম্ভব এসআইআর প্রসেস শেষ হোক আমাদের নির্দিষ্ট দিনের আগে। এবং আশা করি
5ই মে অবধি আমাদের যেতে হবে না। 5ই মে রাত 12টার মধ্যে নতুন সরকার যদি গঠন না হয় তাহলে রাষ্ট্রপতি শাসন হবে। মুখ্যমন্ত্রী যদি মনে করে থাকেন যে আপনার ওই ভুয়ো ভোটারদের বাঁচানোর জন্য আপনি এসআইআর কে বানচাল করবেন, হবে না। এসআইআর হবে, আর যদি এসআইআর না করতে দেন তাহলে আজকে ইলেকশন কমিশনের নির্দেশে ডেট ক্রস হয়ে গেলে রাষ্ট্রপতি শাসন হবে। নাও ইটস ইয়োর চয়েস। কমিশনকে এই যে রোল অবজারভার নিয়োগ নিয়ে যে সমস্যা ছিল, রাজ্যের আইনজীবী জানালেন যে সব রাজ্যে তো সমান এসডিও নেই, আমাদের মাত্র 69 জন এসডিও, সেই জন্য অফিসার দিতে অসুবিধা হচ্ছে। তাতে সুপ্রিম কোর্ট জানালো তাহলে আপনারা কমিশনকে জানিয়ে দিন আপনারা লোক দেবেন না, কমিশনের মতো লোক নিয়ে নেবে। তাহলে কতজন এসডিও আছে, যদি ইফ দ্যার ইজ আ উইল দ্যার ইজ আ ওয়ে, এটা আমরা ছোটবেলা থেকেই শুনেছি আর পড়েছি। প্রথম দিন থেকে অসহযোগিতা, ডেটা এন্ট্রি অপারেটর, সামান্য ডেটা এন্ট্রি অপারেটর চাওয়া হয়েছিল, সেটা সহযোগিতা করেনি। আচ্ছা, মিস্টার মুরুগানের মতো অফিসার যে সাউথ 24 পরগনার দায়িত্বে এসছেন, তাকে গাড়ি অবধি দেওয়া হয়নি, উপরন্তু তার গাড়ি ভাঙচুর করা হয়েছে। আজকে এই সরকার এবং মমতা ব্যানার্জির মানে সরকারের বা পার্টি থেকে কতটা সহযোগিতা ইলেকশন কমিশনকে করা হয়েছে এসআইআর এর জন্য, এটা আমরা সবাই জানি। কমিশন সুপ্রিম কোর্টকে জানিয়ে দিল এখন যা পরিস্থিতি 28শে ফেব্রুয়ারি চূড়ান্ত তালিকা প্রকাশ হতে চলেছে। হ্যাঁ, তাহলে আজকে বলা হয়েছিল 28, আমরা সকাল থেকে শুনছিলাম হয়তো 28-এ হবে না, হয়তো দেরি হবে। যদি 28-এ হয়ে থাকে তাহলে খুব ভালো কথা। আমরা চাই সুষ্ঠুভাবে ইলেকশনটা হোক এবং স্বচ্ছ ভোটার রোলের ওপর ইলেকশনটা হোক, আমরা এটাই চাই। বাকিটা তো ইলেকশন কমিশন তাদেরকেই দেখতে হবে এবং আদালত অলরেডি হস্তক্ষেপ করেছেন, তারাও বিষয়টিকে দেখে নেবে। থ্যাংক ইউ।